এমন একটা রোগ যেখানে আপনি যদি হাঁটাচলা করেন অথবা পরিশ্রমের কাজ করেন অথবা সামান্য পয় নিষ্কাশনের কাজটুকুও করতে যান, সেক্ষেত্রেও আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে এবং এক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাদের আজকের কেস স্টাডি ভিডিও এই টপিক নিয়ে, এবং আজকে আমি দুইটা গল্প বলবো যেগুলা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে এবং সেটা সত্য ঘটনা অবলম্বনে। তাহলে আজকের কেস স্টাডি ভিডিও 6 শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাসিম হাসনাত, ইন্টার্ন চিকিৎসক, পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল। আজকের কেস স্টাডি ভিডিও 6 স্বাগতম। আজকে আপনাদের যে গল্প দুইটি বলবো সেই গল্প দুইটি আমার সিসিইউ এর থাকার সময়কালীন, অর্থাৎ ক্রিটিক্যাল কার্ডিয়াক ইউনিটে থাকার সময়কালীন সময়ের গল্প, এবং এটি অবশ্যই একটি বাস্তব ঘটনা। এবং আজকে আমি আপনাদের দুইটি গল্প বলবো, এবং এই দুইটি গল্পই পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং একই ধরনের ভুলের কারণে হওয়া দুই মৃত্যুকে সামনাসামনি দেখার অভিজ্ঞতা থেকে আপনাদের জানাচ্ছি। তাহলে শুরু করা যাক। গল্পের স্বার্থে আপনাদের রোগীর পরিচয় গোপন রাখার স্বার্থে ধরে নিই যে রোগী দুইটির একটি হচ্ছে, অর্থাৎ প্রথম গল্পের আমাদের যে রোগী তার নাম হচ্ছে রহিম, এবং দ্বিতীয় গল্পের যে চরিত্রটি আছে, যে রোগীটি আছে, তার নাম হচ্ছে করিম। প্রথম গল্পটির ক্ষেত্রে আমাদের রহিমের বয়স, অর্থাৎ আমার অনেক বৃদ্ধ বয়সী, আমাদের দাদার বয়সী মানুষ, তিনি প্রায় 70 বছর, এবং করিমের ক্ষেত্রে বয়স কম, মধ্যবয়সী মানুষ, 40 থেকে 50 বছরের মধ্যে হবে। এক্ষেত্রে আমাদের এই যিনি রহিম ছিলেন, ইনার পরিবারের অনেক মানুষ সাথে এসেছিল। তাহলে তার হয়েছিলটা কি? তার আসলে বুকে ব্যথা হয়েছিল এবং তাকে মেডিসিন ইউনিটে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে তার ডায়াগনোসড হয় যে তিনি হার্ট অ্যাটাক করেছেন, অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার। এই যে রহিম চাচা, ইনি প্রায় যার বয়স 70 বছর, এবং ইনার সাথে তার অনেক আত্মীয় স্বজন এসেছিলেন, এবং তিনি এসেছিলেন দূরের এক উপজেলা থেকে। তো উপজেলা থেকে যখন আসেন তখন গাড়ি বাদে বাকি সম্পূর্ণ রাস্তা রোগী পায়ে হেঁটে এসেছিল এবং মেডিসিন ওয়ার্ড পর্যন্ত পায়ে হেঁটে গেছিল, এবং তাকে কোনো স্ট্রেচার অথবা হুইল চেয়ার নেওয়া হয়নি। এবং যথারীতি তার রোগ ডায়াগনোস্ট হওয়ার পর এবং তাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে তিনি যেন শারীরিক পরিশ্রম না অথবা হাঁটাচলা না করেন। কিন্তু এক্ষেত্রে তার আত্মীয় স্বজনরা মনে করলেন যে রোগী তো সুস্থ আছে, হাঁটতে পারছে, স্বাভাবিক চলাফেরা করছে, তাহলে এক্ষেত্রে আমরা হুইল চেয়ার অথবা আমাদের স্ট্রেচারে নিয়ে যাওয়ার কি দরকার। তো পরবর্তীতেও তারা রোগীকে হাঁটাচলা অব্যাহত রেখেছিলেন, এবং পরবর্তীতে যখন তাকে সিসিইউতে কাগজগুলো নিয়ে আসা হয়, তার রিপোর্টগুলো, এবং তাকে যখন সিসিইউতে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়, যেহেতু সিসিইউটা 2 তলায় ছিল সেহেতু তাকে পুরো সিঁড়ি ভেঙে নিয়ে আসা চিন্তা করা হয়, এবং রোগীকে সিঁড়ি ভাঙিয়ে নিয়ে আসা হয় সিসিইউতে। কিন্তু সিসিইউতে ঢোকার আগ মুহূর্তে রোগী প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, বুকে প্রচন্ড ব্যথা উঠে এবং তার প্রচন্ড শ্বাসকষ্ট উঠে, রোগী কাতরাতে শুরু করে, এবং তাকে সিসিইউতে নিয়ে যে যথারীতি সিপিআর দেওয়া হয়, ইমার্জেন্সি মেডিসিন দেওয়া হয়, তাকে অক্সিজেনের ব্যবস্থা করা হয়, এবং তাকে এমার্জেন্সি যতগুলো মেডিসিন আছে সেগুলো দেওয়া হয়, চেষ্টা করা হয় তাকে বাঁচানোর। কিন্তু প্রায় আধা ঘন্টার মতো চেষ্টার পরেও তাকে বাঁচানো হয়নি, তিনি দুনিয়া ছেড়ে চলে যান এক্ষেত্রে। এবার আসি দ্বিতীয় গল্প, সেটা হচ্ছে করিমের গল্প, যে হচ্ছে মাঝবয়সী, তার বয়স প্রায় 40 থেকে 50 বছর। এবং এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে রহিম চাচার মতো অবস্থা ছিল না। রহিম চাচার শুধু হার্ট অ্যাটাক প্রথমবার করেছিল, এবং এক্ষেত্রে তার তেমন কোনো অন্যান্য সমস্যা তেমন গুরুতর ছিল না। কিন্তু করিমের ক্ষেত্রে তার বয়স মধ্যবয়সী হলো, তার এক্ষেত্রে কিডনি রোগ ছিল, তার হার্ট ফেল করেছিল, তার হার্ট যথারীতি সাধারণ মানুষের যে পরিমাণ কাজ করা উচিত তার সে পরিমাণ কাজ করতো না। কিন্তু তারপরে তাকে ক্রিটিক্যাল রোগীগুলাই তো সিসিইউতে থাকে, ক্রিটিক্যাল রোগী হিসেবে তিনি সিসিইউতে ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন, এবং আস্তে আস্তে তার অবস্থার উন্নতি হচ্ছিল। এক্ষেত্রে তিনি বেডে ছিলেন, এবং তার পরিবারের সবাইকে যারা ছিল তাদের নির্দেশনা দেওয়া ছিল যেন তিনি শারীরিক পরিশ্রম না করেন অথবা হাঁটাচলা না করেন, এবং তার যেহেতু অবস্থা খারাপ ছিল তার এই ক্ষেত্রে এমনকি প্রস্রাব পায়খানা সবকিছুই বেডে করার নির্দেশ দেওয়া ছিল, যে বেড থেকে ব্যবস্থা করতে হবে তার এইসব প্রস্রাব পায়খানা করার জন্য, তাকে নিয়েও যাওয়া যাবে না ওয়াশরুম পর্যন্ত। তো এভাবে নিয়ম মানা হচ্ছিল এবং তার অবস্থা আস্তে আস্তে উন্নতি হচ্ছিল। কিন্তু এরপরে তার পরিবারের লোকজন একসময় ছিল না, অনুপস্থিত ছিল, এবং সে সময় সেই মানুষটি কি করে, সেই মানুষটি মনে করে যে আমি তো ভালো আছি, আমি প্রস্রাব পায়খানা নিজে যেয়ে করতে পারবো। তাই সে নিজে উঠে ওয়াশরুমে যায়, ওয়াশরুমে প্রস্রাব পায়খানা করে, এবং ফেরত আসার সময়
ঘটে বিপত্তিটা, তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তিনিও ওই রহিম চাচার মতো অনেক বেশি ব্যথায় আক্রান্ত হন, তার শ্বাস প্রশ্বাস নিতে প্রচুর কষ্ট হয় এবং তিনিও কাতরাতে শুরু করেন এবং তাকে জরুরিভাবে তাকে উঠিয়ে তার অক্সিজেনের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে তার সিপিআর দেওয়ার চেষ্টা করা হয় এবং ইমার্জেন্সি যত মেডিসিন আছে সব ব্যবস্থাই করা হয়, কিন্তু তিনিও রহিম চাচার মতো আমাদের ছেড়ে চলে যান। তিনাকেও প্রায় আধা ঘন্টার মতো চেষ্টা করার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তাহলে এই দুই ক্ষেত্রে কেন তাদের বাঁচানো সম্ভব হলো না? এর কারণ লুকিয়ে আছে তাদের ওই নির্দেশের মধ্যেই, যেখানে বলা হয়েছিল যে তাদের পরিশ্রম না করতে, হাঁটাচলা না করতে এবং প্রয়োজনেও তাদের বেডেই অবস্থান করতে বলা হয়েছিল, যেন তাদের পায়খানা প্রস্রাবের ব্যবস্থাও বেডেই করা হয় এবং তারা বেডে যেন রেস্টে থাকেন, অর্থাৎ বেড রেস্টে থাকেন হার্ট অ্যাটাকের পরপর। এটা প্রতিটা হার্ট অ্যাটাকের রোগীকে নির্দেশনা দেওয়া থাকে যেন তিনি বেড রেস্টে থাকেন। এবং এছাড়াও তাদের হচ্ছে হার্ট অ্যাটাক করলে শুরুতে অক্সিজেনের সাপোর্টের প্রয়োজন হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, কারণ শ্বাসকষ্ট থাকে। এছাড়াও তাদের এই অক্সিজেন সাপোর্ট দিলে তাদের ব্যথাটাও কিছুটা নিরাময় হয় এবং তাদের বলা হয় যে যেন বেডটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখা হয়, অথবা পিঠের নিচে যেন বালিশ দিয়ে তাদের শরীরটা, পিঠের দিকটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখা হয়। এর ফলে তাদের শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয়, ফলে ব্যথাও নিরাময় হয়, আমাদের হার্ট হিল হওয়ারও সুযোগ পাই। তাহলে আমাদের এই শারীরিক পরিশ্রম করতে কেন নিষেধ করা হয়, হাঁটাচলা করতে কেন নিষেধ করা হয়, এবং হার্ট অ্যাটাকের ক্ষেত্রে হাঁটাচলা করলে এত গুরুতর অবস্থা কি করে সৃষ্টি হয় যে মারা পর্যন্ত যেতে পারে রোগী? তাহলে আমরা জেনে নিই। তাহলে এর কয়েকটা কারণ আছে। এর প্রথম কারণটি হচ্ছে যে আমাদের যখন হার্ট অ্যাটাক করে তখন সেক্ষেত্রে আমাদের অলরেডি তার হার্ট ইনজুর্ড হয়ে গেছে, আহত হয়েছে, তাদের হার্টের মাসলের কিছু অংশ মরে গেছে, ফলে তার হার্ট ঠিক মতো কাজ করতে পারছে না। এই অবস্থায় যদি রোগী রেস্টে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার হৃদস্পন্দন কম হয়, তার রক্তচাপ কম হয়, ফলে হার্ট সহজে রক্ত পাম্প করতে পারে এবং হার্টকে বেশি শক্তি খরচ করতে হয় না, হার্টটা হিল হওয়ার সুযোগ পায়। এবং এক্ষেত্রে আমাদের যদি শারীরিক পরিশ্রম করা হয়, হাঁটাচলা করা হয়, এক্ষেত্রে শরীরে অক্সিজেন অন্যান্য অঙ্গে অনেক বেশি দরকার পড়ে। কিন্তু যদি রেস্টে থাকে রোগী তাহলে সেক্ষেত্রে শরীরে অক্সিজেনের প্রয়োজনটা কমে যায়, ফলে হার্ট পর্যাপ্ত অক্সিজেন পায় এবং সেক্ষেত্রেও সেটা হার্টটা হিল হওয়ার সুযোগ পায়। এছাড়াও আমাদের হার্ট অ্যাটাকের কয়েকদিন পর্যন্ত সেক্ষেত্রে অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথমিয়া হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রেও যদি বেড রেস্টে থাকে তাহলে সেক্ষেত্রে অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথমিয়া হওয়ার চান্সটা কমে যায়। এবং আরেকটা জিনিস যে সেই রোগীর হচ্ছে হার্ট হিল হওয়া, অর্থাৎ রোগী যত বেশি রেস্টে থাকবে রোগীর হার্টকে তত কাজ কম করতে হবে, রোগীর হার্টকে যত কাজ কম করতে হবে তত সে হিল হওয়ার সুযোগ পাবে। এখন একটা মানুষ যদি আহত থাকে, সে যত বেশি কাজ করবে তার আহত হওয়া জায়গাটা ভালো হবে না, তার সেক্ষেত্রে আহত হওয়া জায়গাটা আস্তে আস্তে আরো খারাপ হতে থাকবে। কিন্তু যদি আহত ব্যক্তি যদি রেস্ট করে তাহলে তার আহত হওয়া জায়গাটা এই সারার সুযোগ পায় এবং সময় পায়। আমাদের হার্টের ক্ষেত্রেও সেম এই ঘটনাই ঘটে, যে হার্ট যত বেশি আপনি কাজ করবেন, হার্ট তত বেশি, হার্টকে পাম্প করতে হবে, রক্ত পাঠাতে হবে শরীরে, তত বেশি সে ক্ষতিগ্রস্ত জায়গাটা আরো বেশি ক্ষতি হতে থাকবে। কিন্তু যখন আপনি রেস্ট করবেন তখন হার্টটাও হিল হওয়ার সুযোগ পাবে, যার ফলে আমাদের এই হার্ট অ্যাটাকের রোগীদের কয়েকদিন বেড রেস্ট দিলে, কয়েকদিন বেড রেস্ট করলে সেক্ষেত্রে খুব দ্রুত হিল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং তাদের জীবন বাঁচারও সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তার জন্য এই হার্ট অ্যাটাকের রোগীদের বেড রেস্ট দেওয়া হয় এবং হাঁটাচলা করতে, শারীরিক পরিশ্রম করতে নিষেধ করা হয়। এবং শারীরিক পরিশ্রম হলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের হার্ট পর্যাপ্তভাবে অক্সিজেন পাবে না, হার্টকে বেশি বেশি পাম্প করতে হবে, হার্টকে বেশি বেশি কাজ করতে হবে, যে জায়গাটা অলরেডি মরে গেছে ওই জায়গাটা আস্তে আস্তে আরো বেশি অক্সিজেনের সংকটে বাড়তে থাকবে এবং হার্ট আস্তে আস্তে আরো বেশি এরিয়া জুড়ে তার অকেজো হয়ে যাবে এবং আস্তে আস্তে হার্ট ফেলিওর ডেভেলপ করবে, অর্থাৎ হার্ট ঠিক মতো রক্ত পাম্প করতে পারবে না এবং শরীরের সারা দেহে রক্ত পৌঁছাতে পারবে না। এবং এক্ষেত্রে তখন কি হবে, তখন শরীরে যদি পর্যাপ্ত রক্ত না যায়, রক্তের মাধ্যমে যে অক্সিজেনটা যাচ্ছিল সেটা আপনাদের শরীরে বিভিন্ন কোষ পাবে না, বিশেষ করে ব্রেনে পাবে না, কিডনিতে পাবে না, তখন আস্তে আস্তে এগুলো অকেজো হতে হতে মৃত্যুর মতো অবস্থা সৃষ্টি হয়। তাই কারণে এটি অনেক ভয়ঙ্কর যে আমাদের হার্ট অ্যাটাকের রোগীকে যদি হাঁটাচলা করানো হয়, বেশি পরিশ্রম করানো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের শরীরের বাকি অঙ্গেও রক্ত সরবরাহের ঘাটতি দেখা দেয়, শ্বাসকষ্ট প্রচন্ড রূপ ধারণ করে এবং অনেক সময় এই ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে আমরা অবশ্যই হার্ট অ্যাটাকের রোগীকে বেড রেস্টে রাখবো,
কখনো তাদের বিছানা ছেড়ে উঠতে দিব না যতক্ষণ পর্যন্ত ডাক্তার না নির্দেশ দেয়। এমনকি আপনাদের এই যে হার্ট অ্যাটাকের রোগীদের যেন পরিশ্রম বেশি না হয় এই কারণে শক্ত খাবার খেতেও নিষেধ করা হয়। বলা হয় তরল জাতীয় খাবার খেতে হবে এই সময়, যেন তাদের পরিশ্রমটা কম হয়। খাবার খেতে যে পরিশ্রমটা কম হয়, খাবার খেতে যেও যদি পরিশ্রম বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু হার্টকে বেশি কাজ করতে হয়। তাহলে খাবার খেতে যেও বেশি পরিশ্রম হওয়া যাবে না, তরল খাবার দিতে হবে রোগীকে এবং বেড রেস্টে রাখতে হবে, তাদের প্রয়োজনীয় অক্সিজেনের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তাদের শুইয়ে রাখতে হবে, যেন তারা ভালোভাবে শ্বাস প্রশ্বাসটা গ্রহণ করতে পারে এবং হার্টটা দ্রুত সুস্থ হয়। ডাক্তার পরামর্শ মেনে চলি, ভালো থাকি, সুস্থ থাকি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।